প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভূগোলের সাজেশান নিয়ে। সকল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশান আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলোর মধ্যে থাকছে 2, 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, প্রথম অধ্যায় থেকে অর্থাৎ গ্রহরূপে পৃথিবী, এখান থেকে 2 এবং 3 মার্কের প্রশ্ন আগে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমে হচ্ছে জিপিএস এর ব্যবহার লেখো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর নেক্সট এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, জিওড কি। 3 নম্বরে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন। 4 নম্বরে আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না কেন। 5 নম্বর বামন গ্রহ কাকে বলে। 6 নম্বরে দেখো, কুলীন গ্রহ কাকে বলে। আর নেক্সট কোশ্চেন, পৃথিবী অভিগত গোলক কেন। এরপরে 5 নম্বরের প্রশ্ন, পৃথিবী অভিগত গোলক তার প্রমাণগুলি লেখো। এখান থেকে আমি একটা প্রশ্ন সাজেস্ট করেছি, এই প্রশ্নটা যদি আসে তাহলে এখান থেকে এই প্রশ্নটাই আসার সম্ভাবনা বেশি রয়েছে। এরপরে চলো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অর্থাৎ পৃথিবীর গতিসমূহ, এখান থেকে 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে দেখো, 1 নম্বরে ফেরারের সূত্রটি লেখো। 2 কোরিওলিস বল কি। 3 নম্বর অধিবর্ষ কাকে বলে। 4 নম্বর উষা ও গোধূলি বলতে কি বোঝো। 5 নম্বরে অপসুর অনুসুর কাকে বলে। 6 নম্বরে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কেন। 7 নম্বরে জলবিষুব ও মহাবিষুব কাকে বলে। 8 নম্বরে মেরুজ্যোতি কি। 9 নম্বরে হচ্ছে সৌরদিন বলতে কি বোঝো। এখান থেকে 5 নম্বর প্রশ্ন আমি 3টে দিয়েছি। প্রথমে দেখো, কিভাবে ঋতু পরিবর্তন ঘটে তা চিত্রসহ আলোচনা করো। 2 আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরে পৃথিবীর পরিক্রমা গতির ফলাফল আলোচনা করো। এরপর চলো নেক্সটে তৃতীয় অধ্যায়, অর্থাৎ পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে 2 নম্বর প্রশ্নগুলো আগে দেখে নাও, তারপরে 3 এবং 5 নম্বর প্রশ্নগুলো এখানে সাজেস্ট করেছি। প্রথমে দেখো 2 নম্বরের প্রশ্ন, মূল মধ্যরেখা কাকে বলে। 2 নিরক্ষরেখা কাকে বলে। 3 প্রতিপাদক স্থান বলতে কি বোঝো। 4 নম্বর প্রমাণ সময় কি। 5 নম্বর স্থানীয় সময় বলতে কি বোঝো। 6 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। 7 নম্বর মহাবৃত্ত কি। আর 8 নম্বরে রয়েছে ভূজালক কাকে বলে। এরপরে চলো এখান থেকে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন এখান থেকে বেশিরভাগ পার্থক্য বেশি দিয়ে থাকে। প্রথমে দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। অথবা 2 নম্বরে প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য। 3 নম্বরে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পার্থক্য লেখো। এরপরে 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, এটা প্রায় প্রশ্ন এসেছে, আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন। নেক্সট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকা হয় কেন। 6 নম্বরে একই অক্ষরেখা বরাবর অবস্থান কোন স্থানের সময় দিন ও রাত এক হয় না কেন। 7 নম্বরে অক্ষরেখাগুলি বৈশিষ্ট্য এবং 8 নম্বরে দ্রাঘিমা রেখা বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখান থেকে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। গ্রস্ত উপত্যকা কাকে বলে। 2 নম্বরে মহিভাবক আলোড়ন কাকে বলে। 3 নম্বরে গিরিজনী আলোড়ন কি। 4 নম্বরে লয়ের সমভূমি কি। 5 নম্বরে ক্যালডেরা কি। আর 6 নম্বরে মোনারোনো কি। এগুলো তোমাদের টিকা হিসাবেও দিতে পারে। এরপরে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে। ডেকান ট্রাফ কি। নেক্সট কোশ্চেন, দ্য গ্রেট রিট ভ্যালি কি। 10 নম্বরে হটস্পট কাকে বলে। 11তে ইনসেল বার্জ কি। এরপরে এখান থেকেই চতুর্থ অধ্যায় থেকেই 3 নম্বরের প্রশ্ন, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে নেক্সট এটাও ইম্পর্টেন্ট রয়েছে, প্রশান্ত মহাশয় আগ্নেয় মেঘলা কি। 3 নম্বরে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন। 4 নম্বরে এটাও গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, ক্ষয়জাত পর্বত ও সঞ্চয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বরে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বরে ব্যবচ্ছিন্ন মালভূমি ও পর্বত বেষ্টিত মালভূমির মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বরে মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বরে অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বরে ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য লেখো। এরপরে চতুর্থ অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন। 1 নম্বরে দেখো, আকৃতি ও গঠন অনুসারে আগ্নেয় পর্বতের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। 2 নম্বরে চিত্র সহ 3 প্রকার মালভূমি বর্ণনা দাও। এখানে 3 প্রকারের যে কোনো 3টি তোমাদের মালভূমি চিত্র সহ বর্ণনা দিতে হবে। এবারে 3 নম্বর প্রশ্ন, পাত সংস্থান স্তরের আলোকে চিত্র সহ ভঙ্গিল পর্বতের শ্রেণীবিভাগ করো। 4 নম্বরে যে কোনো 3 প্রকার সমভূমি চিত্র সহ বর্ণনা দাও।
এরপরে পঞ্চম অধ্যায় অর্থাৎ আবহবিকার থেকে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে টিকা হিসাবে দিয়েছি আমি শল্কমোচন, তারপরে নেক্সট আবহবিকার কাকে বলে, তারপরে নগ্নিভবন কি, এটা টিকা হিসাবে আসতে পারে। এবারে টিকা লেখো ক্ষুদ্রকণা বিসরণ। 5 নম্বরে কার্বনেশন কাকে বলে, 6 নম্বরে হিউমিফিকেশন কাকে বলে, 7 নম্বরে সোলাম কি, 8 রেগোলিথ কি। এরপরে আবহবিকার থেকে 3 নম্বরের প্রশ্ন, শিলায় মরচে ধরে কেন, 1 নম্বর প্রশ্ন। 2 যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরে উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বরে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, মৃত্তিকা সংরক্ষণে 3টি উপায় লেখো। এরপরে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো। 2 আবহবিকারের সঙ্গে জলবায়ুর সম্পর্ক আলোচনা করো। 3 নম্বরে মৃত্তিকা ক্ষয় ও মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো। এরপরে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দুর্যোগ বিপর্যয়, এখান থেকে 2 এবং 3 নম্বর প্রশ্নগুলো বেশিরভাগ আসে। প্রথমে দেখো 2 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বরে আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, উদাহরণ দাও। 3 নম্বরে মনুষ্য সৃষ্টি দুর্যোগ কাকে বলে, উদাহরণ দাও। এরপরে হড়পা বান কি, এটা প্রায়ই কোশ্চেন এসেছে, হড়পা বান কি। 5 নম্বরে 2টি খরাপ্রবণ অঞ্চলের নাম লেখো। 6 নম্বরে হিমানী সম্প্রপাত কি। 7 নম্বরে ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চলের 2টি নাম লেখো। 8 নম্বরে ভূমিকম্প প্রবণ অঞ্চলের 2টি নাম লেখো। 9 নম্বরে ব্লিজার্ড কি বা অথবা তুষারঝড় কাকে বলে। এই প্রশ্নটার উত্তর কিন্তু একই। এরপরে এখান থেকে 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। এরপর নেক্সট ঘূর্ণিঝড়ের প্রভাব ও কারণগুলি লেখো। 3 নম্বরে ভূমিকম্পের কারণ কি, এর প্রভাব লেখো। 4 নম্বর খরার কারণ কি, এর প্রভাব লেখো। 5 নম্বরে ভূমিধসের কারণ কি, এর প্রভাব লেখো। 6 নম্বরে বন্যা সৃষ্টির 3টি কারণ লেখো। এরপরে চলো নেক্সটে সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের সম্পদ, এখান থেকে গুরুত্বপূর্ণ 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। ওএনজিসি কি, এটা টিকা হিসেবে দিতে পারে বা এইভাবেও দিতে পারে। অয়েল ট্র্যাপ কি, আবার এনটিপিসি কি। তারপরে 4 নম্বরে ভূতাপ শক্তি কাকে বলে। 5 নম্বরে সম্পদ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 6 নম্বরে সৌরশক্তি ব্যবহারগুলি লেখো। 7 নম্বরে নিরপেক্ষ উপাদান কাকে বলে। 8 নম্বরে সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। এখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। 2 নম্বরে প্রচলিত শক্তি ব্যবহারে 3টি করে সুবিধা ও অসুবিধা লেখো। 3 নম্বরে অপ্রচলিত শক্তি ব্যবহারে 2টি করে সুবিধা ও অসুবিধা লেখো। 4 নম্বর প্রশ্ন এখান থেকে খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। 5 নম্বরে সৌরশক্তি ব্যবহারের 2টি করে সুবিধা ও অসুবিধা লেখো। এবারে 6 নম্বরে কয়লা ব্যবহারের গুরুত্ব ও কয়লা ব্যবহার ও গুরুত্ব লেখো। সপ্তম অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, সম্পদের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর নেক্সট পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। 3 নম্বরে ভারতে কয়লা খনির আঞ্চলিক বন্টন সম্পর্কে লেখো। 4 নম্বরে ভারতে তৈল খনির আঞ্চলিক বন্টন সম্পর্কে লেখো। 5 নম্বরে ভারতে লৌহ আকরিকের আঞ্চলিক বন্টন সম্পর্কে লেখো। এরপরে অষ্টম অধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথমে 2 নম্বর প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বরে আছে ক্ষুদ্র ও কুটির শিল্প কাকে বলে। 2 নম্বরে আউটসোর্সিং কি। 3 নম্বরে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। 4 নম্বরে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে। 5 নম্বরে আশ্বিনের ঝড় কি। 6 নম্বরে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে। 7 নম্বরে কালবৈশাখী ঝড় কাকে বলে। 8 নম্বরে বরেন্দ্রভূমি কি। এরপরে চলো পশ্চিমবঙ্গ থেকে 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতির কারণ উল্লেখ করো। নেক্সট পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এবং নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণগুলি বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। এবারে 5 নম্বর প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ রয়েছে, দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন। 7 নম্বরে পাটকে সোনালী তন্তু বলে কেন। 8 নম্বরে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 9 নম্বরে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কেন। এরপরে এখান থেকে 5 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ উল্লেখ করো। নেক্সট পশ্চিমবঙ্গে বস্ত্রাবয়ন শিল্পে উন্নতির কারণ লেখো। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে পাট শিল্পে উন্নতির কারণগুলি লেখো।
এরপরে তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পর উন্নতির কারণগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 7 নম্বরে পশ্চিমবঙ্গের পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এর পরিচয় দাও। এরপরে 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। আর 9 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের নদী ও দক্ষিণবঙ্গের নদী পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও। এরপরে নবম অধ্যায় মানচিত্র স্কেল থেকে এখানে বেশিরভাগ 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নগুলো পড়ে, তাই জন্য আমি এখানে 2 এবং 3 নম্বর প্রশ্নগুলো সাজেশন হিসেবে রেখেছি। 1 নম্বরে দেখো কার্টোগ্রাফি কি, 2 রৈখিক স্কেল কাকে বলে, 3 ভগ্নাংশসূচক স্কেল কাকে বলে, 4 নম্বরে ডায়াগোনাল স্কেল কি, 5 নম্বরে টপোগ্রাফিক্যাল মানচিত্র কি, 6 নম্বরে মৌজা মানচিত্র বিবৃতিমূলক স্কেল কি। এরপরে এখান থেকে 3 নম্বরের প্রশ্ন, স্কেল কাকে বলে, এর ব্যবহার ও গুরুত্ব লেখো। 2 নম্বরে টপোগ্রাফিক্যাল মানচিত্র কেন গুরুত্বপূর্ণ। 3 নম্বরে গ্লোব ও মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বরে মানচিত্র কাকে বলে, এর প্রয়োজনীয়তা লেখো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল থেকে। সকল অধ্যায় থেকে আমি 2, 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলো কোড করেছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে, এখান থেকে প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।